স্যার গত ক্লাসে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা নিয়ে তোমাদের তাহলে কোনো সমস্যা নেই কারণ? আচ্ছা, তাহলে আমি তোমাদের স্যার প্রশ্ন করি। বলো মামা, বলো। স্যার এই একটু বুঝিয়ে দিবেন সাম্যাবস্থা চিহ্নিত করার উপায়। আর স্যার আমার আরেকটা জায়গায় প্রশ্ন ছিল। বলো। তুমি কি সুমাইয়া? জি স্যার। বলো। স্যার নাগ হাজারি নাগ স্যারের বই থেকে, স্যার আমি একটু পেজটা বের করে নিই। হাজারিন আগে বইতে। স্যার হাজারি নাগ স্যারের বই থেকে একটা প্রশ্ন ছিল, আমি রিভাইজ দিতেছিলাম তখন একটা প্রবলেম বেরোচ্ছে। স্যার স্যার হাজারি নাগ স্যারের বইতে 431 একটা ছক আছে, ওই ছকটা বুঝতেছিলাম না স্যার। 431 নম্বর পেজে ছক আছে। জি স্যার। ছক আছে 431 নম্বর পেজ। 431। জি স্যার। ওইদিকে তো আমরা এখনো আসসালামু যাই নাই, আলাইকুম। ওটা তো পরে আমরা পড়ি। এটা পড়া হয়ে গিয়েছে তো স্যার। হাজারিন আগে আমরা 200 নম্বর 295 তে আসি, 431 কিভাবে হচ্ছে কিন্তু? স্যার আমার বইয়ে তো 431। স্যার নতুন বইয়ে 431। স্যার 431 নম্বর পেজে একটা ছক আছে। বলো টপিকটা কি ছিল বলো। স্যার টপিকটা হচ্ছে কি বাণিজ্যিক শিল্পে অসমসত্তীয় ও সমসত্তীয় প্রভাবকের ব্যবহার। ও, এটা আমরা এখনো পড়ি নাই, আমরা পড়বো। বাণিজ্যিক ক্ষেত্রে সমসত্তীয় প্রভাব এটা তো তোমাদের সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে এগুলো উঠে দিছে তো। আমি তো তোমাদের শর্ট সিলেবাস অনুসারে এখন পড়াচ্ছি, বুঝতে পেরেছো? শর্ট সিলেবাসে এগুলো নাই। শর্ট সিলেবাসে নাই, সুতরাং এটা আমরা মাথা কামাবো না। এখন এখানে দেখো, তোমাদের শিক্ষার্থীরা যে বিষয়টা আমি তোমাদেরকে পড়া দিয়েছিলাম তোমরা তো পড়ো নাই, বোঝা গেছে সবাই। এই যে এই জিনিসটা দিলাম, শিক্ষার্থীরা জেনে রাখো সাম্যাবস্থা চিহ্নিত করার উপায়। কিভাবে আমরা সাম্যাবস্থা বুঝবো? ঠিক আছে, এখানে একটি কথা আছে যেটা আমরা আজকে পড়বো অবশ্য আবারও, তারপর আমি একটু বলি। দেখো এখানে কি বলেছে, কোনো বহুমুখী বৃত্তের সাম্যাবস্থা স্থিত হয়েছে কিনা তা জানার হচ্ছে এক বিক্রিয়ক উৎপন্ন পদার্থের বর্ণ পরিবর্তনের স্থিতি অবস্থা। অর্থাৎ বিক্রিয়াটি যখন ঘটবে, ঘটার পরে কি হয়, উৎপন্ন পদার্থ তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে যখন সাম্যাবস্থা পৌঁছে যাবে তখন আর বর্ণের কোনো পরিবর্তন হবে না। বিক্রিয়াটি যতক্ষণ পর্যন্ত সাম্যাবস্থা পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত বর্ণের পরিবর্তন হবে। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু সাম্যাবস্থায় পৌঁছানোর পর আর কোনো বর্ণের পরিবর্তন হবে না। তারপর হচ্ছে পদক্ষেপের বর্ণের গাঢ়তা স্থিরকরণ। অর্থাৎ পদক্ষেপ যেটা পড়বে তারও বর্ণের একটা গাঢ়তা থাকবে, দৃঢ়তা থাকবে। অর্থাৎ বর্ণটি আর পরিবর্তন হবে না, স্থির থাকবে। 3 নম্বর প্রশ্ন পয়েন্ট, বিক্রিয়ার উভয় দিকের গতি নির্ণয়। অর্থাৎ যদি বিক্রিয়ার উভয় দিকের গতি সমান থাকে তখন বুঝবো যে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, নচেৎ নয়। ঠিক আছে, যেমন এখানে দেখো, এখানে কি একটা উদাহরণ দিয়েছে, কি বলেছে, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড বর্ণহীন গ্যাস, কিন্তু উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে কি বাদামি গ্যাস। তাহলে প্রাথমিক অবস্থায় যখন বিক্রিয়াটি শুরু করে তখন, আমি আবার কয়েকজন আসলে অ্যাড করে নিই, বিক্রিয়াটি যখন শুরু হওয়ার পথে তখন আবদ্ধ কাঁচ পাত্রে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থাকে। কিছু সময় পর দেখা যায় কাঁচ পাত্রের ভিতরে হালকা বাদামি গ্যাস তৈরি হয়েছে। আরো কিছু সময় পর দেখা যায় গাঢ় বাদামি বর্ণ তৈরি হয়েছে এবং আর বর্ণের পরিবর্তন হচ্ছে না। এই ক্ষেত্রে গাঢ় বাদামি বর্ণের স্থিরতা বিক্রিয়াটির সাম্যাবস্থা নিশ্চিত করে। অর্থাৎ এখানে যে 3টি আমরা পয়েন্ট দেখিয়েছি, এই 3টি পয়েন্টের ব্যাখ্যা কিন্তু এখানে হয়ে গেল। অর্থাৎ প্রথমে এই গ্যাসটি ছিল নাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ছিল বর্ণহীন, কিন্তু যখন এটা আস্তে আস্তে বিক্রিয়া করে তখন আমরা দেখতে পেলাম এটা বর্ণ পরিবর্তন হচ্ছে। কিন্তু এক সময় এসে দেখে আর এটার বর্ণ পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে। এখন যে হারে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ঠিক একই হারে নাইট্রোজেন টেট্রাঅক্সাইডও তৈরি হচ্ছে, যার কারণে এখানে বর্ণের পরিবর্তনটা আর বোঝা যাচ্ছে না। আবার আরেকটা হচ্ছে কেসি এবং কিউসি দ্বারা আমরা সাম্যাবস্থা বুঝতে পারি। যদি কেসি এবং কিউসি সমান হয়, বুঝি নাই, বলো, তোমার কথা বোঝা যায় নাই, বলো, আবার বলো, বলো, সবাই আবার বলো। তোমার কথা ভেঙে আসছে, বাকিরা কি ওর কথা শুনতেছো? আমার কথা শুনছো? বাকিরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার।
ওর কথা ভেঙে আসতেছে। আচ্ছা তুমি পরে আবার কোশ্চেনটা কইরো, হ্যাঁ? তোর কথা বোঝা যাচ্ছে না এখন, এখন বলতে পারবা? বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তুমি আবার যখন ক্লিয়ার হবে তখন আবার কোশ্চেন করো। তাহলে এখানে কিউসি এবং কেসি, এই কেসি হচ্ছে সামুদ্রিক বলা হয়, আর কিউসিটা হচ্ছে কি বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার গুণ অনুপাতকে বলা হয় কিউসি। এই কিউসিটা কি, এটা আমরা আজকে পড়বো, একটু পরেই পড়বো। অর্থাৎ এখানে শুধু এটুকু মনে রাখো, কিউসি কে বলা হয় বিক্রিয়া অনুপাত বা রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট বলা হয়, কোএফিসিয়েন্ট। তাহলে এই দুইটার যদি সমান হয় তখন এটা সামুদ্রিক হবে, কিন্তু যদি কিউসি এবং কেসি যদি সমান না হয় তাহলে এটা সাম্যাবস্থায় পৌঁছে নাই। অর্থাৎ সেটা কিভাবে হয় সেটা আমরা দেখবো, এটা একটু শুধু মনে রাখো, কেসি এবং কিউসি যদি সমান হয় তখন বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছায় বলে আমরা মনে করবো। আর কিউসির সংখ্যাটা হলো কি, দেখো এখানে বিক্রিয়া শুরুর পর মোলার ঘন, বিক্রিয়া শুরু হওয়ার পর যে সময় পূর্বরূপ উৎপাদ ও বিক্রিয়কের মোলার গুণার অনুপাতকে বিক্রিয়া কোএফিসিয়েন্ট বলা হয়। অর্থাৎ এখানে দেখো এই যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে অনুপাতটা এটাকে বলা হয় রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট। আর এটা যখন সাম্য অবস্থায় পৌঁছে তখন সেটাকে বলা হয় সাম্য ধ্রুবক। এটা আমরা পড়বো, যে ইয়েতে পড়বো, আমরা একটা সূত্র আছে সূত্রতে পড়বো, এটা বরকের সূত্রতে পড়বো। সুতরাং এইটুকু মনে রাখো, সাম্য অবস্থা কিভাবে আমরা চিহ্নিত করব, যখন এই যে বর্ণের পরিবর্তন থেকে বুঝবো, আবার যখন কেসি এবং কিউসি সমান হবে তখন বুঝবো যে বিক্রিয়াটি সাম্য অবস্থায় আছে, আর না হলে নেই। আজকে আমরা যেটা পড়বো মূলত আমাদের যে পড়াটা সেটা হচ্ছে লা-শাতিলের নীতি। তোমরা এই নীতির সাথে পরিচিত, সবাই সবাই কি পরিচিত কিনা সবাই বলো তো? লা-শাতিলের নীতির সাথে তোমরা পরিচিত কিনা বলো? লা-শাতিলের নীতির সাথে তোমরা পরিচিত কিনা বলো? জি স্যার। কোথায় পড়েছি এটা, কোন ক্লাসে পড়েছিলাম? স্যার 9-10 এ। ভেরি গুড স্যার ক্লাস 9-10 এর সপ্তম অধ্যায়। হ্যাঁ, ভেরি গুড, সপ্তম অধ্যায় সব মনে আছে। সপ্তম অধ্যায়ের নাম কি বলো তো? রাসায়নিক বিক্রিয়া, ওখানে পড়েছিলাম তাই না লা-শাতিলের নীতিটি। এখন লা-শাতিলের নীতিটি কি কেউ বলতে পারবা? এটা তো তাহলে তোমরা পারার কথা, এখন সহজেই পারার কথা। কেউ বলতে পারবা নীতিটি কি? তোমাদের সামনেই দেওয়া আছে। আচ্ছা, হয়তো ভুলে গেছো, আচ্ছা আমি বলে দিচ্ছি। স্যার ট্রাই করি। হ্যাঁ বলো। ভেরি গুড। কোন বিক্রিয়া সাম্য অবস্থায় থাকাকালীন যদি তাপচাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন হয় তবে সেই তাপচাপ, ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তনের ফলাফল তার সে বিক্রিয়া সাম্য অবস্থায় সমানুপাতিক, এরকম কিছু একটা ছিল। ভেরি গুড, তোমার হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন দেখো, এই যে তুমি যেটা বলেছো যে সাম্য অবস্থা পৌঁছার পরে যদি তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয় তাহলে বিক্রিয়াটি এমন ভাবে বিক্রিয়ার গতি বা বিক্রিয়ার হার পরিবর্তিত হবে যেন নতুন করে আরেকটি সাম্য অবস্থা উপনীত হয়। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝলাম, যে কোনো একটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় পৌঁছায় তাহলে এই বিক্রিয়াটি সারা জীবন সাম্য অবস্থায় থাকবে, যদি এই বিক্রিয়াটাকে ডিস্টার্ব না করা হয়। ডিস্টার্ব মানে কি, অর্থাৎ এই বিক্রিয়াটাকে যদি আমরা পরিবর্তন না করি, কোনো প্রকার তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন না করি, তাহলে বিক্রিয়াটি সারা জীবন একইভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থার বৈশিষ্ট্য। কিন্তু আমি যদি তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা দেই তাহলে বিক্রিয়ার হার কি হবে, পরিবর্তিত হবে। তখন বিক্রিয়াটি কি করবে, তার প্রয়োজন অনুসারে সে সামনের দিকে অথবা পশ্চাৎ দিকে যে কোনো একদিকে অগ্রসর হবে। অগ্রসর হয়ে সে আবার কি করবে, তুমি যে তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করেছো এই পরিবর্তনের ফলাফলটা প্রশমিত হয়ে যাবে। প্রশমিত মানে কি, আগের যে সাম্য অবস্থা ছিল সেই সাম্য অবস্থা থাকবে না, নতুন করে সে আরেকটি সাম্য অবস্থা তৈরি করবে। অর্থাৎ আমি তোমাকে বলি উদাহরণস্বরূপ, মনে করো ওই যে আমরা ফুটবল খেলাটা, যদি সবাই পরিচিত ফুটবল খেলাটাই বলি, ফুটবল খেলার এখানে 12 জন প্লেয়ার থাকে না 11 জন, বলো তো? সবাই তো ফুটবল খেলা 11 জন। ভেরি গুড। 11 জন প্লেয়ারের মধ্যে সবাই যখন খেলতেছে তখন একজনকে উঠে নিয়ে আরেকজনকে যদি আমি নামাই দেই, ঠিক আছে, তাহলে এটা কি হয়, তখন বোঝা যাচ্ছে একটা সাম্য অবস্থায় আছে, তাই না? এটা স্থির অবস্থা, মনে হচ্ছে যে প্লেয়ার চেঞ্জ করা হয় না, 11 জনই আছে, আসলে প্লেয়ার চেঞ্জ করা হয়েছে, তার মানে এটা সাম্য অবস্থায় আছে। এখন প্লেয়ারকে আমি যেখান থেকে চেঞ্জ করাইছি, মনে করো আমি চেঞ্জ করা, আমার দরকার ছিল ডিফেন্স থেকে চেঞ্জ করা, আমি ডিফেন্স থেকে চেঞ্জ না করে করলাম মিডফিল্ড থেকে।
তাহলে এই ক্ষেত্রে কি করবে, যখন মিডফিল্ড থেকে আমি চেঞ্জ করলাম তখন দেখা যাচ্ছে কি মিডফিল্ড থেকে যে কোনো একজন ডিফেন্সে গিয়ে সেটাকে কি করবে, কাভার করবে। অর্থাৎ নতুন করে আবার একটা ডিফেন্স তৈরি হয়েছে, আবার নতুন করে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে। ঠিক একইভাবে যদি তুমি তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন ঘটাও, তাহলে বিক্রিয়াটি হয় সামনের দিকে না হয় পশ্চাৎ দিকে, যে কোনো এক দিকে অগ্রসর হয়ে এই যে তুমি প্রভাব এই ইয়াগুলো এই নিয়ামক গুলোকে দিছো, নিয়ামক মানে তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রায়, এদেরকে একসাথে বলা হয় নিয়ামক। এই যে এখানে দেখো তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা, এদেরকে একসাথে বলা হয় নিয়ামক, ইংলিশে বলা হয় ফ্যাক্টর। এই যে ফ্যাক্টর গুলো তুমি প্রয়োগ করেছো, তাহলে এদের প্রভাবটা প্রশমিত হয়ে যাবে, হয় বামে বা ডানে যে কোনো একদিকে সে যাবে। তাহলে সেটা কিভাবে হয় তার ব্যাখ্যাটা আমরা দেখি। তার মানে কি, লাসাতিলের নীতিটি হচ্ছে কোনো উপমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক যেমন তাপমাত্রা, চাপ বা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান ডানে বামে এমন ভাবে পরিবর্তিত হবে যাতে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়ে যায়। এই হচ্ছে তার নীতি। এখন আমরা তার ব্যাখ্যাটা দেখি। এই ব্যাখ্যাটা নির্ভর করে আমাদের কয়েকটি ফ্যাক্টরের উপরে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার উপর নির্ভর করে, এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এখন দেখো আমরা প্রথমে তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করি। তোমরা ব্যাখ্যাটা আমার মতো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, তাহলে সহজ হবে। অনেক সময় বইয়ের মতো হুবহু দিতে যায়, তোমরা অনেক সময় দিতে গিয়ে দেখা যাচ্ছে ভুল হয়ে যায় বা মনে রাখতে পারো না। আমি আবার বলি, কেমিস্ট্রি তুমি বুঝে নিজের মতো করে আনসার দিবা, তাহলে দেখবে তুমি সহজে মনে রাখতে পারো, ভালো অ্যান্সার করতে পারো। আর তোমরা রোল নাম্বার গুলো গ্রুপে দিয়ে দিও, ঠিক আছে? রোল নাম্বার গুলো অবশ্যই গ্রুপে দিয়ে দিবা। পার্টিসিপেন্ট 38 জন, কেউ যদি চুরি করো ধরা পড়ে যাবা। কেউ মনে করে ক্লাসে অ্যাটেন্ড করে নাই কিন্তু সে পার্সেন্টেজ দিয়েছে, কিন্তু ধরা পড়ে যাবা। আচ্ছা, তাহলে এখন দেখো সাম্য অবস্থার উপর তাপমাত্রার প্রভাবটা। তাপমাত্রা আমরা জানি কি, বিক্রিয়ার তাপমাত্রার তাপের পরিবর্তনের উপর নির্ভর করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, তাই না? কি কি মনে আছে, কারো বলে মনে আছে? জি স্যার। কি কি? তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া। ভেরি গুড। অর্থাৎ তাপের এই শোষণ এবং উৎপাদনের উপর নির্ভর করে আমরা বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করি, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, আর তাপ হারি বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তাপ শোষণ করা হয়, অর্থাৎ বাইরে থেকে তাপ দিতে হয়। আর তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে বাইরে থেকে তাপ দিতে হয় না, বরং বিক্রিয়া থেকেই তাপ উৎপন্ন হয়। তাহলে এই সাম্য অবস্থা যদি পরিবর্তনটা আমরা ব্যাখ্যা করতে, অর্থাৎ লাসিতিলের নীতি যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমাদেরকে তাপমাত্রার প্রভাবটা প্রথমেই আমরা ব্যাখ্যা করছি। তাহলে তাপমাত্রার প্রভাবটা নির্ভর করে বিক্রিয়ার ধরনের উপরে। যেমন এখানে প্রথমে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করলো, তাহলে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে 92.2 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। ডান পাশে প্লাস দিয়ে যখন হিট লেখা হয় তার মানে তাপ উৎপন্ন হয়েছে। অথবা এটাকে যদি না লিখে আমরা লিখি ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস, ডেল্টা ইজ নেগেটিভ হলে সেটা কি হয়, তাপ উৎপাদী বিক্রিয়া হয়। তার মানে কি, আচ্ছা কোন বিক্রিয়া যখন সাম্য অবস্থায় পৌঁছায় এবং সেটাকে যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি, তার মানে হচ্ছে সম্মুখ দিকের বিক্রিয়াটি তাপ উৎপাদী আর পশ্চাৎ দিকের বিক্রিয়াটি কি, তাপ হারি বিক্রিয়া। আমার কথা বুঝতে পেরেছো তুমি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা আমরা অনেকেই মনে বুঝি না, মুখস্থ করে এটা একটা তাপ উৎপাদী। এখন কেন এই যে সাম্য অবস্থা, এটা একটি উপমুখী বিক্রিয়া। উপমুখী বিক্রিয়াকে যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি, তার মানে কি, তার সম্মুখ দিকের বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী আর পশ্চাৎ দিকের বিক্রিয়াটি হচ্ছে তাপ হারি। অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া যখন তৈরি করে তখন সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয়। আবার অ্যামোনিয়া ভেঙে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হয় তখন কিন্তু তাপ হারি বিক্রিয়া হিসেবে এটা তাপ হারি বিক্রিয়া হয়ে যাবে, অর্থাৎ বাইরে থেকে তাপ দিতে হবে। আমার কথা বুঝতে পেরেছো তোমরা এই কথাটি? জি স্যার। অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে 92.2 কিলোজুল তাপ উৎপন্ন করে, কিন্তু অ্যামোনিয়াকে যদি আমরা ভাঙি নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি করতে যাই তখন আবার বাইরে থেকে 92.2 কিলোজুল তাপ দিতে হবে, তখন বিক্রিয়াটি হয়ে যাবে তাপ হারি বিক্রিয়া। তার মানে কোন একটা উপমুখী বিক্রিয়া তাপ উৎপাদী হলে তার সম্মুখ বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী আর পশ্চাৎ বিক্রিয়া হচ্ছে তাপ হারি। আর যদি উপমুখী বিক্রিয়াটি আমরা বলি তাপ হারি বিক্রিয়া, তার মানে তার সম্মুখ দিকের বিক্রিয়াটি হচ্ছে তাপ হারি, পশ্চাৎমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যামোনিয়ার প্রোডাকশন যেটা দেখানো হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এই তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমরা এখন তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ আমার উৎপন্ন পদার্থের পরিমাণ কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটি পশ্চাৎ দিকে যাবে, কেউ বলতে পারবা? তাপ উৎপাদী বিক্রিয়া বেলা আমরা কেন তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে কেন যাবে বলো তো, কেউ একজন বলো।
স্যার বলো। সাম্যাবস্থা করার জন্য মানে সাম্যাবস্থা আসার জন্য। সাম্যাবস্থা আসার জন্য, ঠিক আছে। তাহলে সামনের দিকে কেন না গিয়ে সে পশ্চাৎ দিকে গিয়ে কেন সাম্যাবস্থা অর্জন করবে? তাহলে সামনের দিকে এসেও সাম্যাবস্থা অর্জন করতে পারতো। কারণ হচ্ছে, কারণ স্যার ওটা তাপহারী বিক্রিয়াতে পরিণত হবে, বাইরে থেকে ভেরি গুড, যেহেতু তাপ দেওয়া ভেরি গুড, হচ্ছে। ভেরি গুড। এটা কে জানে বলছো? কে বলছো? স্যার আমি মিম। ভেরি গুড। জান্নাতুল ফেরদৌস মিম নাকি? না স্যার, আয়েশা সরকার মেম। আচ্ছা, অনেকগুলো মিম আছে। তাহলে দেখো, ভেরি গুড। কারণ হচ্ছে সম্মুখ দিকের বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে আমি যদি এক্ষেত্রে তাপ দেই, তাহলে তার সম্মুখমুখী বিক্রিয়া তো তাপ গ্রহণ করবে না, কারণ সে তো এমনি তাপ উৎপন্ন করতেছে। অর্থাৎ তুমি মনে করো তোমার পেট ভরা, এখন আমি তোমাকে যদি খাবার দিই, তুমি কি খাইবা? তুমি অবশ্যই খাইবা না। যার পেট ভরা না সেই তো খাইবে, তাই না? তাহলে তাহলে সম্মুখ দিকের বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তার পেট ভরা আছে, সে তো খাবে না, খাবার নিবে না। কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়া থেকে তাপহারী বিক্রিয়া, অর্থাৎ সে তাপ নিবে। সে তাপ, তার ক্ষুধা আছে, সে খাবার খাবে, আরো খাবার খাবে। সেজন্য আমরা যখন এই তাপ উৎপাদী, অর্থাৎ কোন একটা তাপ উৎপাদী বিক্রিয়া তাপ প্রয়োগ করি, বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, গিয়ে নতুন করে আবার সাম্যাবস্থা অর্জন করবে। অর্থাৎ বিক্রিয়াটি পশ্চাৎ দিকে গিয়ে তাপের প্রভাবটাকে প্রশমিত করে ফেলবে। সম্মুখ দিকে আর বিক্রিয়াটি অগ্রসর হবে না। এই কথাটা তোমরা বুঝতে পেরে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই জায়গাটাই কিন্তু আমরা অনেক সময় বুঝি না, খুবই গুরুত্বপূর্ণ এবং না বোঝার জায়গা কিন্তু এটি। সেজন্য আগে আমি বলে দিয়েছি, বিক্রিয়ার ধরনটা আগে আমাদেরকে জানতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কেন তাপ যদি আমরা প্রয়োগ করি, বিক্রিয়াটি কেন পশ্চাৎ দিকে যাবে? কারণ হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপহারী বিক্রিয়া, আর সম্মুখমুখী বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়া কোনো তাপ গৃহীত হয় না। পশ্চাৎমুখী বিক্রিয়ায়, অর্থাৎ তাপহারী বিক্রিয়ায় তাপ গৃহীত হবে। সেজন্য এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, সম্মুখ দিকে যাবে না। অর্থাৎ উৎপাদের পরিমাণ কমে যাবে আর বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। বলো, এখানে বুঝতে পেরেছো এটা? জি স্যার। জি স্যার। স্যার এই যে এখানে তোমার স্যার। গ্রাফ দেখে বোঝানো হচ্ছে জিনিসটা, গ্রাফ তোমাদের বোঝানো হচ্ছে। ওকে, এই দেখেন আস্তে আস্তে কমতে কমতে একসময় এখানে আসবে এবং তাপমাত্রা এবং সামুদ্রিকের পরিবর্তন। আচ্ছা, এটা তোমাদের এখানে গ্রাফ, পরীক্ষায় গ্রাফ তোমাকে ব্যাখ্যা করতে হবে না, যদি বলে তখন ব্যাখ্যা করতে হবে, আদারওয়াইজ নট। এবার আসি তাপহারী বিক্রিয়া। ঠিক আছে, এখন তাপহারী বিক্রিয়ার কথা যদি আমরা উদাহরণ হিসাবে নেই, এই ব্যান্ড অফের ইকুয়েশন আমাদের দরকার নেই, এটা দেয় নাই তোমাদেরকে। এখন তাপহারী বিক্রিয়ার বেলা আমরা একটা উদাহরণ নেই, তাপহারী বিক্রিয়ার জন্য একটা উদাহরণ নেই। হ্যাঁ, এই যে তাপহারী বিক্রিয়া, এই যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে, এই যে দেখো নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করছি। এটা কিন্তু তাপহারী বিক্রিয়া। অর্থাৎ এখানে বিক্রিয়াটি ঘটার জন্য আমাকে তাপ দিতে হবে। ঠিক আছে, এখন বলো তো, এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি, বিক্রিয়াটি সামনের দিকে যাবে না পিছনের দিকে আসবে? পিছনের দিকে আসবে স্যার। পিছনের দিকে আসবে। কেন? কারণ স্যার এটা তাপহারী একটা বিক্রিয়া, আর আমরা এখানে মানে এটা কি অ্যানসার তাপ করেছো? দান এটা সামনের দিকে যাবে। হ্যাঁ, স্যার আমি ফাহমিদা জাহান হিমু। মিম। এখানে একটু তোমার ভুল হয়ে গেছে, কারণ হচ্ছে এটা একটি তাপহারী বিক্রিয়া। মানে এখানে তাপহারী উপমুখী বিক্রিয়া তাপহারী মানে কি? আমি বলছি যদি উপমুখী বিক্রিয়া তাপহারী হয়, তার মানে পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তার তাপ উৎপাদী, আর সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপহারী। বুঝতে পেরেছো আমার কথাটা? যেমন অ্যামোনিয়ার বেলা আমরা এই যে অ্যামোনিয়ার বেলা কি বলেছিলাম? এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তার মানে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী, পশ্চাৎমুখী হচ্ছে তাপহারী। আর এটাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরির জন্য। তার মানে কি, তার পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী, সম্মুখমুখী হচ্ছে তাপহারী। অর্থাৎ এই একটা বিক্রিয়া কি তাপ উৎপাদী না তাপহারী, সেটা আমরা বলে থাকি সম্মুখমুখী বিক্রিয়ার উপরে নির্ভর করে। যদি সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপহারী হয়, তাহলে আমরা বলি বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। আর সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, তাহলে আমরা বিক্রিয়াটাকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে আমরা অ্যামোনিয়া তৈরি হওয়ার যে প্রক্রিয়াটি, সেটা হচ্ছে তাপ উৎপাদী, কারণ সম্মুখ বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী। আর এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরির প্রক্রিয়াটি হচ্ছে তাপহারী, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপহারী। এই জন্য এটা ওভারঅল হচ্ছে তাপহারী বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়া যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, কারণ সম্মুখমুখী বিক্রিয়া তাপহারী, সেজন্য সে ক্ষেত্রে তাপ গ্রহণ করবে। আর পশ্চাৎমুখী বিক্রিয়াটি তাপ উৎপাদী, সে তাপ গ্রহণ করবে না, সেজন্য বিক্রিয়াটি যাবে সামনের দিকে। আর এখানে কি ছিল অ্যামোনিয়ার বেলা?
সম্মুখমুখী বিক্রিয়া ছিল তাপ উৎপাদী, সেজন্য তাপ দিলে সম্মুখ দিকে যাবে না, কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়াতে ছিল তাপ হারি। তার মানে কি, অর্থাৎ অ্যামোনিয়া যখন ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হয় তখন সে তাপ গ্রহণ করবে। আর একইভাবে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে যদি নাইট্রোজেন টেট্রাঅক্সাইড তৈরি হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাপ গ্রহণ করা হবে না। অর্থাৎ এই বিক্রিয়ার বেলায় আমরা যদি তাপ প্রয়োগ করি, আমি এক সংক্ষেপে আবার একটু এক কথা বলে দেই, তাপ হারি বিক্রিয়ার বেলায় যদি আমরা তাপ প্রয়োগ করি বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, আর যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় তাপ প্রয়োগ করি বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তোমরা এটা ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। স্যার, ভ্যান হাফ সমীকরণ থেকে কি পরীক্ষায় কোনো অঙ্ক আসে? এটা ব্যান্ড অফ এখন দরকার নেই, আসবে না আশা করি। ব্যান্ড অফ আমি যেভাবে তোমাকে ব্যাখ্যাটা পড়াচ্ছি এভাবে পড়া, এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই। তুমি আমি যেভাবে ল্যাঙ্গুয়েজে বলেছি তুমি ঠিক সেভাবে লেখো, ঠিক আছে? যদি তাপমাত্রা বলে ওকে স্যার। ব্যান্ড অফ এটা দরকার হলে পরে আমি বলবো, আগে সহজটা বুঝো। এখন তোমরা এটা ব্যাখ্যা দিতে পারবে না? জি স্যার। তাহলে তাপের পরিবর্তনটাকে আমি একটা কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে তুমি ইন ল্যাঙ্গুয়েজে বলবা। তাহলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কি, সোজা কথা, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় আমরা তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, আর তাপ হারি বিক্রিয়া হলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এখন পরীক্ষা আসতে পারে কেন সম্মুখ তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য 2 নম্বরের জন্য তা হতে পারে যে অ্যামোনিয়া এই বিক্রিয়াটির জন্য তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে সম্মুখ দিকে না গিয়ে পশ্চাৎ দিকে কেন যায়। তুমি শুধু এইটুকু বলে দিলে হবে না যে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া সেজন্য সম্মুখ দিকে যায় না, পশ্চাৎ দিকে যায়, শুধু এইটুকু বললে হবে না। তখন তোমাকে একটু ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যাটা কি বলতে হবে? আমরা জানি যে কোন একটা তাপ উৎপাদী বিক্রিয়া মানে সম্মুখ বিক্রিয়াটি হচ্ছে তাপ উৎপাদী, পশ্চাৎ বিক্রিয়াটি হচ্ছে তাপ হারি। সেজন্য অ্যামোনিয়ার বেলায় দেখা যাচ্ছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যে অ্যামোনিয়া তৈরি করে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, যার কারণে আমরা এখানে তাপ প্রয়োগ করলে সম্মুখ দিকে যাবে না, বিক্রিয়াটি পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি হবে, কারণ সেটি তাপ হারি বিক্রিয়া। ক্লিয়ার? এটা তোমাদের জন্য প্রশ্ন থাকলো, তোমরা এটা আমাকে হোমওয়ার্ক হিসেবে নাও। এই যে অ্যামোনিয়ার বেলায় অর্থাৎ আমরা নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, হ্যাঁ, এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে না গিয়ে পশ্চাৎ দিকে কেন যায় ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন লেখো, নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরির সময় আমরা তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি কেন সম্মুখ দিকে যায় পশ্চাৎ দিকে যায় না, ব্যাখ্যা করো। এই দুটা ব্যাখ্যা তোমরা আমাকে দেবা, ঠিক আছে? কোশ্চেন লিখেছো তোমরা? প্রথমটা কি যেন বললে? আবার আসছে, অনেকবার বললাম আবারও বলি। এই যে বিক্রিয়াটি দেওয়া আছে, এই বিক্রিয়াটি যদি আমরা এখানে অ্যামোনিয়া NH3 হবে, এখানে NH2 হয়ে গেছে, এটা NH3 হবে। যেখানে এই বিক্রিয়াটার প্রতি যদি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে না গিয়ে পশ্চাৎ দিকে যায় কেন ব্যাখ্যা করো। লিখেছো? ঠিক একইভাবে 2 নম্বরে লেখো, এই বিক্রিয়াটি লেখো যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরির সময় আমরা এটা কেন তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যায় পশ্চাৎ দিকে যায় না, ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে জমা দিবে। কেউ হোমওয়ার্ক দিচ্ছ না কিন্তু, একজন দুজন থেকে পাচ্ছি আমি কিন্তু কি কি হোমওয়ার্ক দিচ্ছি আমার কিন্তু মনে আছে। যারা দিচ্ছ না সবগুলো কিন্তু কলেজ খোলা হওয়ার পরে আমাকে সব দিতে হবে একসাথে। একটা অ্যাসাইনমেন্ট তো দিয়েছি, সাথে সাথে এগুলোও দিতে হবে। আচ্ছা, এবার আসি আমরা চাপের প্রভাব। চাপের প্রভাবটা আমরা দেখলাম, তাপের প্রভাবে বলে রাসায়নিক তেলের কিভাবে পরিবর্তন হচ্ছে বা তার ব্যাখ্যাটা আমরা দেখলাম। এখন দেখি চাপের প্রভাবটা দেখি যে কোনো একটা সামবিক্রিয়ার মধ্যে চাপ প্রয়োগ করলে কি পরিবর্তন হয়। এখানে মনে রাখবা চাপ প্রভাবের জন্য 3টি পয়েন্ট মনে রাখবা। চাপের প্রভাবের জন্য 1 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো যে যদি বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যা সমান হয় তবে চাপের কোনো প্রভাব থাকবে না। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখতে পারো। আমি আবার বলি, বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যা যদি সমান হয় তাহলে উক্ত বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব থাকবে না। লিখেছো এটা? স্যার অ্যাসাইনমেন্ট কি দিয়েছেন? বুঝি নাই। স্যার আপনি যে বললেন অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আমি ওটা সম্পর্কে জানি না। কেন জানো না? তুমি ক্লাস করো না এর আগে? নিশ্চয়ই করো নাই। তোমার ক্লাসমেটদের থেকে জেনে নিও অ্যাসাইনমেন্ট কি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? ওকে স্যার। তুমি কে বলছো
মিম নাকি সুমাইয়া আক্তার জেবা। সুমাইয়া আক্তার জেবা। তো তুমি তো ক্লাস করো, তুমি জানো না কেন অ্যাসাইনমেন্ট? স্যার আমি কয়েকদিন ধরে ক্লাস করি, এর আগে করতাম না, করতে ও, পারিনি। এটা আরেক সুমাইয়া তাহলে না? তাহলে তুমি এক কাজ করবা, তুমি তোমার ক্লাসমেটদের থেকে জেনে নিবা কি ছিলাম অ্যাসাইনমেন্ট। ওকে স্যার। ওকে, কেউ আনমিউট করবা না এখন, হ্যাঁ মিউট রাখো। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টে আমরা বললাম কি, যদি বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যা সমান হয় তাহলে এক্ষেত্রে চাপের কোনো প্রভাব হবে না। সাম্যাবস্থা বোঝানোর পর এখানে চাপের কোনো প্রভাব থাকবে না। 2 নম্বর, যদি যদি বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা উৎপন্ন পদার্থের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে। আমি আবারও বলি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপন্ন পদার্থের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। তোমরা কি শুনতে পাচ্ছ? তাহলে এবার তোমাদের 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টটা শুনো ভালো করে, যে 3 নম্বর পয়েন্ট অনুসারে যে যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে কম হয় তাহলে এই ক্ষেত্রে তুমি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ তাহলে এখানে আমরা 3টা পয়েন্ট পেলাম। আমি আবার রিপিট করছি, 1 নম্বর পয়েন্টটা ছিল কি, যদি বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে এক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। 2 নম্বর হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা যদি উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে তুমি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। আবার যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে কম হয় তাহলে তুমি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অর্থাৎ এই 3টি কন্ডিশন আমাকে মনে রাখতে হবে। এখন এই 3টা কন্ডিশন আমরা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করি। প্রথমে আসলে দেখি এখানে তোমার যে উদাহরণ দেওয়া আছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি করছে। তাহলে আমরা দেখছি এখানে বিক্রিয়ক হচ্ছে 1 মোল, অর্থাৎ ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে 1 মোল আর উৎপন্ন পদার্থ হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন। ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে 1 মোল আর ক্লোরিন হচ্ছে 1 মোল। তাহলে এখানে 1 + 1 = 2 মোল, অর্থাৎ বিক্রিয়ক হচ্ছে 1 মোল আর উৎপন্ন পদার্থ হচ্ছে 2 মোল। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা চাপ প্রয়োগ করি বিক্রিয়াটি 3 নম্বর আমরা যে শর্তটি আমি বলেছিলাম সেই শর্ত অনুসারে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। কারণ হচ্ছে যদি পশ্চাৎ দিকে অগ্রসর তাহলে ভলিউমের যে পরিবর্তন হয়েছে সেটা প্রশমিত হবে, অর্থাৎ আয়তনের পরিবর্তনটা প্রশমিত হবে। এবার আসলে আমাদের 2 নম্বর উদাহরণ আমরা নেই, যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া যার মোল সংখ্যা 2 আর বিক্রিয়ক পদার্থ হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যার মোল সংখ্যা হচ্ছে 1 + 3 = 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উৎপন্ন পদার্থের চেয়ে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা বেশি। অর্থাৎ আমাদের 2 নম্বর কন্ডিশন অনুসারে যদি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হয় তাহলে আমি চাপ প্রয়োগ করি বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। তাহলে এখানে যেহেতু বিক্রিয়কের মোল সংখ্যা উৎপন্ন পদার্থের মোল সংখ্যার চেয়ে বেশি সুতরাং এখানে আমি যদি চাপ প্রয়োগ করি বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। অর্থাৎ আমি চাপ প্রয়োগ করলে এই বিক্রিয়াটি অ্যামোনিয়া উৎপন্ন পদার্থ অ্যামোনিয়ার পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যামোনিয়া বেশি পরিমাণ উৎপন্ন হবে। তারপর আমাদের 3 নম্বর যে শর্ত সেটা আমরা একটু ব্যাখ্যা করি। এবার আসি, দেখো হাইড্রোজেন এবং আয়োডিন, অর্থাৎ এটাকে আমি প্রথমে 1 নম্বর শর্ত হিসেবে বলেছিলাম যে যদি বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যা সমান হয় তাহলে সেক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। তাহলে এখানে দেখো বিক্রিয়ক পদার্থ হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন, তারা বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যা 2 এবং বিক্রিয়কের মোল সংখ্যা 1 + 1 = 2 এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যা 2। তাহলে যেহেতু উৎপন্ন এবং বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা সমান সুতরাং এই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকবে না। তাহলে আমরা এখানে দেখলাম যে 3টি উদাহরণ সহকারে আমরা দেখলাম যে বিক্রিয়া যদি আমরা কোনো বিক্রিয়ার সাথে সাম্যাবস্থায় পৌঁছায় তাহলে সেক্ষেত্রে যদি চাপের প্রয়োগ করি তাহলে বিক্রিয়ার দিক পরিবর্তনের জন্য 3টি কন্ডিশনের উপর নির্ভর করবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যদি চাপ বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যা সমান হয় তাহলে চাপ প্রয়োগ করলে বিক্রিয়াতে কোনো সাম্যাবস্থায় কোনো পরিবর্তন হবে না। যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে আমি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, অগ্রসর হয়ে নতুন করে সে আবার সাম্যাবস্থা অর্জন করবে। আর যদি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপন্ন পদার্থের মোল সংখ্যার চেয়ে কম হয় তাহলে আমি চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে এবং সেক্ষেত্রে চাপ প্রয়োগের প্রভাবটা প্রশমিত হবে। অর্থাৎ উৎপন্ন পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থের দিকে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। এই ছিল আমাদের তাপমাত্রার চাপ উপর প্রভাব
যে রাসায়নিক সমাবস্থার উপরে রাসায়নিক নির্ধারণের তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের সাথে কিভাবে রাসায়নিক সমাবস্থার পরিবর্তন হয় এবং বিক্রিয়া কিভাবে দিক পরিবর্তন করে সাম্যাবস্থা অর্জন করে সেটা আমরা দেখলাম। এবার আমাদের তৃতীয় যে সমস্যাটি পয়েন্ট ছিল যে এখানে প্রভাবকের কোনো প্রভাব আছে কিনা, সাম্যাবস্থা চাপের উপর প্রভাবকের কোনো প্রভাবক নেই সেটা আমরা জানি আগে থেকে। এখন দেখো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থার কোনো পরিবর্তন করলে কি ধরনের পরিবর্তন হয়। আমরা দেখলাম কোন বিক্রিয়ার সাম্যাবস্থা পৌঁছার পরে তাপের প্রয়োগের ফলে কি ধরনের পরিবর্তন হয় এবং চাপের ফলে কি ধরনের পরিবর্তন হয়। এখন ঘনমাত্রার জন্য পরিবর্তন করলে সাম্য অবস্থার কি ধরনের পরিবর্তন হবে সেটা আমরা একটু দেখে নিই। এখানে আমরা আবার উদাহরণস্বরূপ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়াটা উদাহরণ হিসেবে নিলাম, যে তারা অ্যামোনিয়া তৈরি করছে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে। এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে উৎপন্ন বিক্রিয়ক পদার্থ আর অ্যামোনিয়া হচ্ছে উৎপন্ন পদার্থ। তাহলে এখন আমরা বিক্রিয়া সিস্টেমের মধ্যে যদি নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত করি, অর্থাৎ সাম্য অবস্থা অর্জিত হওয়ার পরে আমি কি করলাম, নতুন করে হাইড্রোজেন অথবা নাইট্রোজেন অথবা দুটাই যদি যোগ করি তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। কারণ যখন আমরা যেহেতু বিক্রিয়ক যোগ করছি তখন বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, আর ঘনমাত্রা বৃদ্ধি পালে যদি ঘনমাত্রা বৃদ্ধি পায় তাহলে বিক্রিয়কগুলো সংঘর্ষ বেশি বৃদ্ধি পাবে, এই সংঘর্ষ বেশি হবে, আর সংঘর্ষ বেশি হলেই উৎপন্ন পদার্থ বেশি উৎপন্ন হবে, অর্থাৎ বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। আবার আমি যদি এখান থেকে যে উৎপন্ন পদার্থ কিছু উইথড্র করি, কিছু উৎপন্ন পদার্থ উইথড্র করি, তাহলে তখন দেখা যাবে উৎপন্ন পদার্থের ঘনমাত্রা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে এটাকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি কি করবে, সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে বিক্রিয়ার হার বেড়ে যাবে, বিক্রিয়ার হার বেড়ে গিয়ে নতুন করে আবার অ্যামোনিয়া তৈরি করবে এবং সাম্যাবস্থা অর্জিত হবে। তাহলে আমরা এখানে দেখলাম যদি বিক্রিয়কের পরিমাণ আমরা যোগ করি অথবা উৎপন্ন পদার্থের পরিমাণ উৎপন্ন পদার্থ উল্টো করি তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। আমি আবারও বলছি, দুই ক্ষেত্রে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এখানে এক নম্বর হচ্ছে যদি বিক্রিয়ক পদার্থ আমরা যোগ করি, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে বিক্রিয়ক পদার্থ যোগ করি তখন সম্মুখ দিকে অগ্রসর হবে, অথবা যদি উৎপন্ন পদার্থ আমরা বিক্রিয়ক স্থান থেকে উইথড্র করি বা উঠিয়ে নেই তখন বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। এখন কখন পশ্চাৎ দিকে অগ্রসর হবে সেটা আমরা এবার লক্ষ্য করি। এখন আমি যদি কি করি, এখান থেকে বিক্রিয়াটি সাম্যাবস্থা পৌঁছানোর পরে কিছু পরিমাণ নাইট্রোজেন অথবা কিছু পরিমাণ হাইড্রোজেন অথবা কিছু পরিমাণ নাইট্রোজেন হাইড্রোজেন দুটি উইথড্র করি অথবা উঠিয়ে নেই, তাহলে বিক্রিয়াটিকে আবার এই প্রভাবটাকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তৈরি করবে। এই বিয়োজিত নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি করা মানে কি হচ্ছে, বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। অথবা আমি যদি কি করি, বিক্রিয়া সিস্টেমের মধ্যে অ্যামোনিয়া যোগ করি, সাম্যাবস্থা পৌঁছানোর পর অ্যামোনিয়া যোগ করি, তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা বেড়ে যাবে। তাহলে অ্যামোনিয়ার ঘনমাত্রা বেড়ে যাওয়ার জন্য এই বাড়তি ঘনমাত্রাকে প্রশমিত করার জন্য বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে, অর্থাৎ সেটি অতিরিক্ত অ্যামোনিয়ার যে অ্যাড করেছি সেটা নাইট্রোজেন এবং হাইড্রোজেনে বিয়োজিত হয়ে নতুন করে আবার সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে আমরা দেখলাম বিক্রিয়াটি কখন পশ্চাৎ দিকে অগ্রসর হবে, যদি বিক্রিয়ক পদার্থ উইথড্র করি বা উঠিয়ে নেই এবং যদি আমরা উৎপন্ন পদার্থ যোগ করি তবেই বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হবে। তাহলে আমরা দেখলাম এখানে যে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হওয়ার জন্য এবং পশ্চাৎ দিকে অগ্রসরের জন্য দুটি ক্ষেত্রে দুটি করে আলাদা কন্ডিশন আছে। তাহলে আমি একটু আবার সামারি করি, যদি বিক্রিয়ক ঘনমাত্রা প্রভাবের জন্য আমরা যে যদি রাসায়নিক সাম্যাবস্থায় পৌঁছে তাহলে আমরা যদি বিক্রিয়ক যোগ করি অথবা উৎপন্ন পদার্থ উঠিয়ে নেই তাহলে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে। আর আমরা যদি বিক্রিয়ক পদার্থ উঠিয়ে নেই অথবা উৎপন্ন পদার্থ যোগ করি তাহলে বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে নতুন করে সাম্যাবস্থা অর্জন করবে। তাহলে এই ছিল আমাদের লাসাতিলের নীতি এবং তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার সাথে লাসাতিলের নীতির ব্যাখ্যা বা পরিবর্তনের সাথে তাদের ব্যাখ্যা। আশা করি তোমরা এই ব্যাখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়বা। এগুলো পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট তেমনি তোমার উচ্চতর শিক্ষার জন্য বা উচ্চ শিক্ষার জন্য তোমার এই জিনিসগুলো লাগবে। কেউ যদি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করতে চাও বা অন্য কোনো মেডিকেল করতে চাও বা বিভিন্ন ক্ষেত্রে যেখানে কেমিস্ট্রি লাগে সেই জায়গাগুলোতে যদি তুমি ভালো করতে চাও তাহলে অবশ্যই লাসাতিলের নীতি তোমাকে ভালোভাবে জানতে হবে এবং তার ব্যাখ্যাগুলো ভালোভাবে জানতে হবে। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা সবাই মোটামুটি উপকৃত হয়েছে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো, আর এখন যদি কোনো কোশ্চেন তোমার মাথায় না আসে তাহলে পরবর্তী ক্লাসে তোমরা কোশ্চেন করতে পারবা, কোনো সমস্যা নেই। যদি আজকে কোনো কোশ্চেন না থাকলে তাহলে এখানে শেষ করছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।